দুপুরবেলা লাঞ্চ শেষে রুমে এলো রুদ্র। হৈমি দাদিনের রুমে আমের আচার খাচ্ছে। এই সুযোগে সে সিগারেট ধরালো। রুম নয়, বেলকুনিতে দাঁড়িয়ে। বেলকুনির দরজা আটকে দিয়েছে, জানালার গ্লাসগুলো লাগানো। ধোয়া রুমে যাওয়ার সম্ভাবনা নেই। আগে এসব মানতে হতো না, এখন মানতে হচ্ছে। শুধু হৈমির জন্য বললে বিষয়টা মিথ্যে হবে, বরং তাদের দুজনের জন্যই মানছে। দুজনের জন্য কিভাবে? হৈমির গর্ভে যে ছোট্ট প্রাণটা আছে, গত মাসে যার হার্টবিট এসেছে বলে ডক্টর নিশ্চিত করেছে, সেই ছোট্ট প্রাণটার সঙ্গে তারা দুজনেই জড়িত। একজন তাদের পৃথিবীতে আনার জন্য যুদ্ধ করছে, আরেকজনে পৃথিবীতে তাকে টিকিয়ে রাখতে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। স্বপ্ন বুনে চলেছে রাতের পর রাত, দিনের পর দিন। বলা চলে সময়টা বেশ ভালো। এ সময় সুখী সুখী একটা ব্যাপার আছে। মাঝে মধ্যে তীব্র ভয়ে অবশ্য বুকে কাঁপুনি ধরে। প্রিয়জন হারানোর ভয়ে টনটন করে ওঠে বুকের বাঁ পাশটা। সে টনটনে ব্যথা নিয়ে সে যখন নির্লিপ্ত হয়ে যায়, দুর্বল চোখে তাকিয়ে মলিন হাসি উপহার দেয় হৈমি। কিছুটা খোঁচা দিয়েও বলে, খুব ভয় পাচ্ছেন? আপনাকে তো ভয় পেলে মানায় না। আপনার এই অসহায় মুখটা দেখতে ভালো লাগে না। একটু গম্ভীর হয়ে ভয়কে ধমকে দিন। এ কথা শুনে রুদ্রর মুখে ফিরিয়ে নিলে সে কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, যত হম্বিদম্বি সব আমার ক্ষেত্রেই। কোথায় গেল সেই গম্ভীরতা, তীক্ষ্ণ মেজাজ? মানুষের সময় সব সময় সমান যায় না, রুদ্রেরও যাচ্ছে না। বিজ্ঞান ও মেজাজটাও ইদানিং শান্ত হয়েছে। বেঁচে থাকার একমাত্র অবলম্বনটাকেও হারানোর ভয় বুকে বাসা বাঁধলে দিশেহারা লাগবে না বুঝি? জন্মলগ্ন থেকেই বোধ হয় লেখা ছিল জীবনের পতনে পরতে পরতে সে মানসিক অশান্তিতে থাকবে, সুখ থাকতে চিরকাল ধোঁয়াশাতেই। এরই মধ্যে দাদিন তাকে অসাধারণ এক অশান্তি উপহার দিয়েছে। দুদিন আগে তিনি পাশের বাড়ির ভদ্র মহিলাকে দিয়ে 2 ভরি সোনার গহনা বিক্রি করেছে, যার বর্তমান বাজার মূল্য 1,50,000 টাকা। এই টাকা দাদিন তার বড় ছেলের ঠিকানায় পাঠিয়েছে গতকাল। টাকাটা খবরটি যার মাধ্যমে পাঠিয়েছে সেই জানিয়েছে রুদ্রকে। যে মানুষ দুটো স্বার্থপরের মতো নিজেদের সুখের আশায় পুরো পরিবারকে অন্ধকারে ঠেলে গিয়েছে, তাদের সুখ কি এতটাই ঠুনকো হয়ে গেছে আজ? চোরের মতো করে মায়ের কাছে হাত পাচ্ছে। বৃদ্ধা মহিলাটি শেষ অবলম্বনটুকু কেড়ে নিতেও কুণ্ঠাবোধ করছে না। ঘৃণায় মুখ বিকৃত হলো রুদ্রর। স্মরণ হলো ছোট ভাইয়ের বউয়ের নিয়ে যে ভেগে যেতে পারে, তার আবার কুণ্ঠা কিসের? ওই দুজন তো মানুষই নয়, অমানুষ। কিন্তু দাদিন, সে কি করে এতটা বুদ্ধিভ্রষ্ট হয়ে গেল? মাতৃস্নেহে স্নেহে করা ভুল নয়, কিন্তু স্নেহে অন্ধত্ব অপরাধ। ক্রোধে কপালে রগগুলো দপদপিয়ে উঠল, নিঃশ্বাস ভারী হলো খুব। উত্তেজনা কমাতে সিগারেট টান দিল একাধারে। এমন সময় দরজা টোকা পড়ল। দরজা খুলুন, দরজা খুলুন। দরজায় টোকা দিয়ে জানালার কাছে গেল হৈমি। কাজ ভেদ করে রুদ্রর কাণ্ডগুলো স্পষ্টই দেখল সে। মজা পেল খুব। হৈমির উপস্থিতি টের পেতেই রুদ্র তড়িৎ সিগারেট ফেলে দিল। চারপাশে ধোয়া হাত দিয়ে রেলিংয়ের বাইরে ঝেড়ে ফেলার চেষ্টা করলো। হা করে বড় বড় নিঃশ্বাস ছাড়ল, যেন সিগারেটের গন্ধ বেরিয়ে যায়। হৈমি যেন এই গন্ধ একটুও না পায়, তাই বারে বারে হা করে নিঃশ্বাস ছাড়ল। হৈমি অধৈর্য হয়ে দরজায় টোকা দিল। রুদ্র শান্ত হয়ে বলে আরো কয়েক পল পর দরজা খুলল। হৈমি উৎসুক হয়ে বেলকুনিতে যেতে নিলে রুদ্র ওর হাত চেপে ধরল। দরজা বন্ধ করে রুমে টেনে এনে বলল, আচার খাওয়া শেষ? হৈমি মাথা নাড়িয়ে তার থেকে হাত ছাড়িয়ে নিল। রুদ্র মৃদু হেসে বিছানায় বসল। হৈমির ফুলে ওঠা পেটের দিকে তাকিয়ে রইল নির্বিশেষ। তার লক্ষ্য করে এক পা এগুলো হৈমি বলল, চুমু খান। হকচকিয়ে গেল রুদ্র। মুখ ঘুরিয়ে নেয়ার চেষ্টা করল। পরক্ষণেই মনে পড়ল পেটে চুমু খেলে সমস্যা নেই, মুখের গন্ধ বেবি পর্যন্ত পৌঁছাবে না। তাই
স্বাচ্ছন্দ্যে পেটে চুমু খেলো। খুশিতে গদগদ হলো হৈমি। মোটামুটি শরীরটা তার ভারী। স্বাস্থ্যের উন্নতি হওয়াতে চেহারায় নাদুস নুদুস ভাব এসেছে। 5 মাস পড়েছে। আরও কটা মাস গেলে পেট ভারী হলে ওজন 60+ হবেই। সেই ফিনফিনে শরীর আর আজকের এই নাদুস নুদুস শরীর ভাবলেই গা শিউরে ওঠে। এই শরীর নিয়েই রুদ্রর কোলে চড়ে বসল সে। আচমকা বসাতে সামলাতে বেগ পেল রুদ্র। হঠাৎ এভাবে কাছে আসায় ঘাবড়ালো। টের পেল কুমতলব আছে নিশ্চিত। তার ধারণায় সঠিক হলো। হৈমি মুখ এগিয়ে আবদার করে বসল। কিস মি প্লিজ। চমকে উঠল রুদ্র। হৈমির এ অবস্থা না থাকলে বিষয়টা এখন অন্যরকম হতো। কুমতলব সুমতলব করে মেয়েটাকে নাজেহাল করে ছাড়ল। কিন্তু সময়টা এমন যে নাজেহাল শুধু তাকেই হতে হবে। অসহায় মুখ করল রুদ্র। অপরাধীর ন্যায় বলল, সরে বসো, ব্রাশ করে আসি। না না, এক্ষুনি আমার চুমু চাই। বোঝার চেষ্টা করো হৈমি, আমি সিগারেট খেয়েছি, সমস্যা হবে। মৃদু ধমকে টনক নড়েনি হৈমির। সে বাচ্চাদের মতো জেদ করল। আমারও সিগারেট খেতে ইচ্ছে করছে। চোখ রাঙালো রুদ্র। হৈমি পাত্তা না দিয়ে টুপ করে ওর ঠোঁট চুমু খেলো। রুদ্র ঝটকায় মুখ সরিয়ে কৌশলে হৈমিকে বিছানায় শুইয়ে দিল। হৈমি বাহু চেপে ধরল ওর। রুদ্র হাত ছাড়াতে ছাড়াতে বলল, জ্বালাচ্ছ কেন? আমি না সিগারেট জ্বালাচ্ছি আপনার ফুসফুস। দীর্ঘশ্বাস ফেলে রুদ্র বলল, রেগুলার খাই না এখন, হঠাৎ। জানি। তাহলে পাগলামি করছো কেন? এটুকু বাদ দিন। দেব, শর্ত আছে, মানবে? সহসা খেপে উঠল হৈমি। বলল, সব কিছুতে শর্ত শর্ত আর শর্ত। আর কত শর্ত দেবেন? ভালো লাগে না এসব। পাশ ফিরে শুয়ে রইল হৈমি। শ্বাস ফেলল ঘন ঘন। দীর্ঘশ্বাস ফেলে উঠে গেল রুদ্র। ব্রাশ করে এসে রুমের দরজা বন্ধ করে বিছানায় এলো। হৈমির পাশে শুয়ে হাত বাড়িয়ে পেটে স্পর্শ করল। কয়েক পল যেতেই হাতটা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে রুদ্রর শরীরটাও কাঁপল। উত্তেজনায় শ্বাস আটকে এলো। এরপর সে আতঙ্কিত গলায় বলল, হেই হেই, ও নড়ছে। এই তো, এই তো। চিৎকার করে উঠল রুদ্র। হৈমি ভয় পেয়ে গেল রুদ্রের উত্তেজনা দেখে। রুদ্র প্রায় লাফিয়ে ওপাশে চলে গেল। হৈমির মুখের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে পেটে তাকালো। গতকাল ঠিক একই উত্তেজনায় নিয়ে হৈমির কল করেছিল তাকে। রাতে খাওয়ার পর রুদ্র 1 ঘন্টার জন্য বাইরে বেরিয়েছিল। হৈমি আরাম করেছিল রুমে বসে। এমন সময় পেটের ভিতর অদ্ভুত সব কাণ্ড কারখানা চলছিল। ভয় উত্তেজনা নিয়ে রুদ্রকে ফোন করে আনার পর সব শান্ত। রুদ্র কিছুতেই তার কথা বিশ্বাস করল না। শেষে মন খারাপ করে সেও বিশ্বাস করাতে যায়নি। ভাগ্যিস মাঝে মধ্যে পেটে হাত রাখার অভ্যাস রুদ্রের, তাই তো ম্যাজিকটা ঘটে গেল। পেটের ভিতর বাচ্চার নড়াচড়া চলল অনেকক্ষণ। রুদ্রের হাতে স্পর্শ পেয়ে যেন ওখানে থাকা প্রাণটা প্রচন্ড খুশি হয়েছে। বেশি নাড়াচাড়া করে নিজের উপস্থিতি জানান দিয়েছে। হৈমির চোখ দিয়ে জল গড়ায়। খেয়াল করলো রুদ্র কেমন বাচ্চাদের মতো তার পেটের সঙ্গে খেলা করছে, হাত বুলাচ্ছে সস্নেহে। কয়েক পল রুদ্রর ঝাপসা দৃষ্টি, ঠোঁটে মৃদু হাসিও দেখা মিলল। তৃপ্তির শ্বাস ফেলল হৈমি। চোখ বুঝল আরামে। মিনিট 2 পর অজান্তে ঘুমিয়েও পড়ল। রুদ্র শান্ত অপলকে তাকিয়ে আছে ফুলে থাকা নগ্ন চামড়াটার দিকে, যে চামড়ায় আজ থেকে 5 মাস আগেও তাকে কামুক করে তুলত। সে চামড়া এ মুহূর্তে কোনো কামুকতা নেই, আছে শুধু প্রতীক্ষা, স্নেহ, আদর, ভালোবাসা। মাঝরাতে উঠে একবার খায় হৈমি। আজও তার ব্যতিক্রম ঘটেনি। রুদ্র ওকে খাইয়ে নিচে এসেছিল সবকিছু রাখতে। তখনই দাদিনের ঘর থেকে কান্নার শব্দ পেল। আজ যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল তার। বড় বড় পা ফেলে বিনা অনুমতিতে আধখোলা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল সে। তার উপস্থিতি দেখে আঁতকে উঠল দাদিন। তড়িৎ ফোন কেটে দিয়ে কাপা স্বরে বলল, তুই? কেন, খুব অসুবিধায় ফেললাম?
কি চাই তোমার বড় ছেলে আর তার বউ? গত সপ্তাহে গয়না বিক্রির 1.5 লক্ষ টাকা পাঠালে, সব শেষ। আরো চাই? এবার কি দেবে? এই বাড়িটা বিক্রি করবে? দাদানের নামে বাড়ি, তুমি চাইলে বিক্রি করতেই পারো। রুদ্র, একদম ধমকাবে না দাদিন। তোমার প্রতিও ধীরে ধীরে আমার মনে ঘৃণা জন্মাচ্ছে। ছি, তুমি কেমন মা? রিদওয়ান শেখ কি তোমার নিজের সন্তান? আমার তো মনে হয় না। তাই তো হয়তো তার জীবন ধ্বংসের জন্য যে দায়ী তাকে নিজের সর্বস্ব দিতে না। মুখে আঁচল চেপে ঠুকরে উঠল দাদিন। রুদ্র মুখ ঘুরিয়ে নিল। দাদিন বলল, আমাকে ভুল বুঝিস না রুদ্র, ওরা খুব অসহায় হয়ে পড়েছে। ওর চাকরিটা নেই আজ 2 বছর। বউ বাচ্চা নিয়ে পথে থাকতে আমি হতো আমি টাকা না পাঠালে। এবার কি করবে? ওই টাকা শেষ হলে কি দেবে? আর কি আছে তোমার? রুদ্র, আমি তো মা, আমি জানি দিলু অন্যায় করেছে, কিন্তু মা হয়ে সন্তানের মৃত্যু তো চাইতে পারি না। খুব কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করছিল রুদ্র। দাদিন হঠাৎ বলে ফেলল, অনেক বছর তো হলো, পুরনো কথা ধরে রেখে কি লাভ? যা ভুল তা তো করেই ফেলেছে, তাই বলে সারা জীবন কি বাপের ভিটে ছাড়া থাকবে? দুহাত শক্ত মুঠ করে ফেলল রুদ্র। বলল, বাহ, চমৎকার! তোমার বড় ছেলে মেজ ছেলের বউ নিয়ে ভেগে সংসার পাতলো। সে ঘরে বাচ্চা সহ এবার এই বাড়িতে ফিরে আসবে। মেজ ছেলে দেখবে তার প্রাক্তন স্ত্রী তার বড় ভাইয়ের ঘর করছে। আর বড় চাচি যে এখনো তোমার বড় ছেলের বউ হিসেবে এ বাড়িতে আছে, তার কথাটাও তুমি ভাবলে না। এতটা স্বার্থপর তুমি হয়ে গেলে? কিভাবে সম্ভব দাদিন? কিভাবে সম্ভব এই বাড়িতে ওদের আসা? তুমি এতটা নিচু মনের কি করে হয়ে গেলে? দাদিন বসে পড়ল। হাউমাউ করে কেঁদে বলল, ওরা তাহলে থাকবে কোথায়? ঋদুকে বলবি ঢাকার একটা বাড়ি ওদের দিতে। তাচ্ছিল্য হেসে রুদ্র বলল, অসম্ভব! আমার মতো নির্দয় মানুষকে এমন আবদার করা মোটেও উচিত হয়নি তোমার। রুদ্র ফিরে যেতে নিয়েও থামল। দাদিনের দিকে তাকিয়ে রুট স্বরে বলল, তোমার বড় ছেলে সম্পর্কে আমার চাচা, আর তার বউ আমার জন্মদাত্রী। তোমার মেজ ছেলে আমার বাবা, অথচ আমার মা তার বড় ভাইয়ের বউ। কা ঘিন ঘিন করে না দাদিন এসব শুনতে? জানো, আমার ভাবতেই মরে যেতে ইচ্ছা করে। এরপরও যদি তুমি এই ঘৃণা জটিল সম্পর্কের মানুষদের এক বাড়িতে আনার দুঃসাহস করে দেখাও, মনে রেখো, বাবা, আমি, বড় চাচি, রাফিদ ভাই, সকলের সঙ্গে সম্পর্কের সুতোর কাটতে হবে তোমাকে। শেষ বাক্যগুলো বড্ড অসহায়ের মতো আওড়ালো রুদ্র। এরপর প্রস্থান করলো দাদিনের ঘর। বলা চলে আজীবনের জন্য। ছোটবেলা থেকে যে মানুষটা তাকে আগলে বড় করলো, সেই মানুষটার ভুল আবদার এক নিমেষেই সব তছনছ করে দিল, নিশ্চিত করে দিল শেষ ভবিষ্যৎ। প্রায়শ্চিত্ত মানে চিত্তের বিশুদ্ধতা সাধন। এই বোধ জাগ্রত হওয়ার পর আর কখনো কষ্ট পায়নি সুরভি বেগম। তবে বুকের গহীনে আফসোস রয়েছে, গভীর তো সেই পাপটির জন্য, যেই আফসোস আমৃত্য যন্ত্রণা দিয়ে যাবে। সেলাই মেশিনে ছিঁড়ে যাওয়া মেক্সির হাতা সেলাই করে চুপচাপ বসে সুরভি বেগম। আজকাল অল্পতেই হাঁপিয়ে উঠে সে। একটু সেলাই করেই হাঁপিয়ে গেছে। ইদানিং বেশ বুঝতে পারি বয়স বাড়ছে। চমকে উঠল সুরভি। বয়স কত বছর তার? এক মুহূর্ত শ্বাস আটকে গেল তার। যৌবনের শুরুতেই বিয়ে হয়েছিল তার রুদ্রের বাবার সঙ্গে। সদ্য 18তে পা পড়েছে। তরতাজা ফুলটাকে নিজের ঘরে তুলেছিল সুস্বাস্থ্যের প্রাপ্তবয়স্ক যুবকটি। কত প্রেম, কত স্নেহ, কত সুখ। আহা, সেই রঙিন দিনগুলো স্মরণে আসা মাত্রই বুক ভার হলো। দীর্ঘশ্বাস ফেলে হিসেব কষল তার বর্তমান বয়স কত। 19-এর মাঝামাঝিতে রুদ্রর জন্ম। 24-এর সূচনার 2 সন্তানের পরিপূর্ণ সংসার ছিল তার। আহা, একেই বোধহয় বলে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। পাপের ধরেছিল তাকে, একেবারে নিঃস্ব করেই ছাড়ল। 26 বছর বয়সে যৌবনের উত্তাপে বুকের ভেতর যে খরা নেমেছিল, সেই খরা আষাঢ়ে বৃষ্টির মতো ছাপিয়ে পড়েছিল
দিলওয়ার শেখ। শুরুতে সে সায় দেয়নি, ভয় পেত, কিন্তু ধীরে ধীরে মনের ভেতর শয়তান বাসা বাঁধল। সেই একটা রাত সবকিছু ওলট পালট করে দিল। সেদিন কেন নিজেকে নিয়ন্ত্রণ করল না? কেন আচমকা সেই স্পর্শের বিনিময়ে কষিয়ে এক থাপ্পড় লাগালো না ভাসুরের গালে? তাহলেই তো আজ সব অন্যরকম হতো। দুহাতে মুখ ঢেকে ডুকরে উঠল সুরভি। বয়স আজ 46-এ এসে ঠেকেছে, কিন্তু কাঁধে থাকা পাপটা এত ভারী যে তার ভারে বয়স 50-এর অধিক মনে হয়। পাপ করা সহজ, কিন্তু পাপের বোঝা বহন করা বড় কঠিন। সেদিন ফাঁকা বাড়িতে 2 সন্তান নিয়ে একা ছিল সে। ঝড় বৃষ্টির রাত। রুদ্র আর সূচনাকে ঘুম পাড়িয়েছে মাত্র। এমন সময় বাড়িতে সদর দরজা টোকা পড়ে। সে গিয়ে দরজা খুললে দিলওয়ারের ভিতরে চুপে চুপে বলিষ্ঠ শরীরটা নজরে আসে। মাথায় কাপড় তুলে সরে দাঁড়ায় সে। পূর্বে তার থেকে অনৈতিক আহ্বান পেয়েছিল, বিধায় সে মুহূর্তে তীব্র অস্বস্তিতে পড়ল। দিলওয়ার স্বাভাবিক চিত্তে ভেতরে ঢুকে বলে, খাবার গরম করতে পারবে? খুব খিদে পেয়েছে। বাঙালি ভীতু নারী সে, অধিক লজ্জাবতী, তাই সে মুহূর্তে মাথা নুইয়ে খাবার গরম করে দিল। দিলওয়ার তৃপ্তি ভরে খেল। সুরভি সব গুছিয়ে বেসিনে হাত ধুতে গেলে আচমকা তার পেছনে এসে দাঁড়ায় দিলওয়ার। আঁচল সরে যাওয়া নগ্ন কোমরটা স্পর্শ করে আবেগ ঘন হয়ে। সুরভির মস্তিষ্ক তখন দিশেহারা। ফাঁকা বাড়ি, 2 জন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ, প্রকৃতি শীতল, হৃদয় উত্তাপ, সব মিলিয়ে শয়তানের প্ররোচনায় ক্রমশ তার লিপ্ত হতে থাকে অবৈধ স্পর্শে। সেই স্পর্শ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় শেখ বাড়ির দোতলার 3য় ঘরটায়। যতক্ষণে জগতে হুঁশ ফেরে ততক্ষণে তার শরীরটাকে ইচ্ছে মতো ব্যবহার করে ফেলেছে দিলওয়ার। আর পিছু হটার সুযোগ নেই। একবার পিছুপা হয়েছিল সন্তানের কথা ভেবে, কিন্তু সেই সময় দিলওয়ারের প্রেমে তাকে বাধ্য করেছিল সব ছেড়ে তাকেই আঁকড়ে ধরতে। যে স্পর্শ শুরুতে তাকে ভয় লজ্জা দিয়েছিল, সেই স্পর্শ সেদিনের পর থেকে তাকে আনন্দ দিতে লাগলো। মন শরীর এতটাই পাপে জর্জরিত হলো যে 2 জন মিলে 2টো সংসার ধ্বংস করে চলে এলো। শুধু কি 2টো সংসার, সে কি নিজেকে ধ্বংস করেনি? আজ তার জীবনে তার ছেলের জীবন অনিশ্চিত। এর দাম কার? তারই তো। সে মা হারা করেছিল রুদ্র সূচনাকে, বাবা হারা করেছিল রাদিফ সাদমানকে। পুরস্কার স্বরূপ কি পেয়েছে? এই তো জীবন, একাকী নিঃসঙ্গতা। দরজায় করাঘাত হতেই নিজেকে স্বাভাবিক করে নিল সুরভি। দরজা খুলতেই রিমনের ক্লান্ত মুখে দেখা মিলল। সুরভি ছুটে গিয়ে 1 গ্লাস পানি এনে দিল তাকে। রিমন সেটা খেয়ে মায়ের হাতে 4000 টাকা গুজে দিল। বলল, টিউশনের টাকাটা কালকে আরো 2000 পাবো। ঘর ভাড়াটা আজ দিয়ে দাও মা। গোসল করে আয়, ভাত বাড়ছি। শার্ট খুলতে খুলতে রিমন বলল, কি রেঁধেছ? ছোট মাছ চচ্চড়ি। কাল মাংস আনবো। মৃদু হেসে সুরভি বলল, আনিস। রিমন গোসলে চলে গেল। সুরভি নিজেকে শক্ত করে নিয়ে ভাত বাড়তে লাগলো। ভাগ্যের কি নির্মম পরিহাস! ছেলেটা এক সময় মাংস ছাড়া ভাত খেত না, বাবা ছাড়া এক মুহূর্ত ভাবতে পারত না, অথচ আজ সবকিছুর পরিবর্তন ঘটেছে। মাসান্তর একবার মাংস খেতে পারে, বাবা ছাড়া কাটিয়ে দিল 2টো বছর। মানুষটা কি নিষ্ঠুর! মুহূর্তেই চমকালো। যে প্রথম 2টো সন্তান ছেড়ে তার হাত ধরতে পারে, সে অবশ্যই 3য় সন্তান ছেড়েও অন্য কারো হাত ধরার ক্ষমতা রাখে। একেই বোধহয় বলে প্রকৃতির প্রতিশোধ। সে রিদওয়ানকে নিঃসঙ্গ করে এসেছিল, আজ নিজেই নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। রিদওয়ানের পরিস্থিতি তার মতো শোচনীয় নয়, বরং সে পরিবার নিয়ে সুখেই আছে। শুনেছে রুদ্রর বউ গর্ভবতী, কদিন পর নিশ্চয়ই পরিবারে সুখের ঢেউ খেলবে। বড় ছেলের কথা মনে হতেই মেয়েটাকে মনে পড়ে গেল। বুক ভার হলো আবারও।
সে কি জঘন্য! সময়ের বেড়াজালে না আটকালে কখনোই টের পেত না। রিদওয়ান তাকে ছাড় দিলেও সৃষ্টিকর্তা এক চুলও ছাড় দেননি। মাঝরাত, হৈমির পেটের দিকে ভীতু চোখে তাকিয়ে আছে রুদ্র। ঘুমন্ত হৈমি যেন জেগে না যায়, তাই খুব সাবধানে মেক্সি উপরে তুলল, আলগা করে পেট। নিঃশ্বাসের সঙ্গে উঠানামা করছে জায়গাটা। রুদ্র ভয়ে ভয়ে তাকিয়ে, সে এখনো বিশ্বাস করতে পারছে না এই অল্প জায়গাতে দুটো বাচ্চা আছে। তার এমন ছোট বউ, ছোট্ট একটা পেট, সেখানে কিনা দুটো বাচ্চা। নিজেকে পাগল পাগল লাগছে। সেই দুপুর থেকে বড্ড পাগলামি করছে রুদ্র। হৈমির ভেতরে পাগলাটে সত্তা আজ যেন নিজের মাঝেই ধারণ করছে সে। হাত বাড়িয়ে পেটে স্পর্শ করল রুদ্র। সারাদিন ঠিকভাবে দেখতে পারেনি, আদর করতে পারেনি। সূচনা, মাহের, হামিদা সকলেই এসেছিল। আলট্রা করার পর সবাই হসপিটাল থেকে বাড়িতে এলো। কত হইচই করলো, তাকে কেউ সুযোগ দেয়নি। আর যখন সুযোগ পেয়েছে, নিজেকে ভারী কি খোলসটা খুলতে পারেনি। হৈমি ঘুমানোর পর সেই খোলস উন্মোচন হয়েছে। মন ভরে আদর করলো রুদ্র। ভাবলো কত কি। এরপর ঠোঁট এগিয়ে চুমুতে চুমুতে ভিজিয়ে দিল উঁচু হওয়া পেটটা। হৈমি নড়ে চড়ে উঠল। সে কিঞ্চিত দমে আবারও চুমু খেলো। 1, 2, 3, কত হলো? 100 হয়েছে কি? হতেও পারে। 100 চুমুতে সিক্ত করে তুলল। সহসা হৈমির পেটের ভেতরে নড়াচড়া শুরু হলো। রুদ্র চমকে উঠল। বেবি রেসপন্স করছে তাকে। ঘুম ছুটে গেল হৈমির। হাত চলে গেল পেটে। বাবুর বেশি নাড়াচাড়া করছে। আশপাশে তাকিতুকি করতেই দেখলো রুদ্র তার পেটের কাছে মাথা ঝুঁকিয়ে বসে আছে। কয়েক পল পর সেখানটায় বাবু নড়ল, ওখানটায় হাত রাখলো রুদ্র। হৈমি বলল, উহ, এত নড়ছে ওরা। হৈমির কণ্ঠ শুনে উত্তেজিত হয়ে পড়ল রুদ্র। বিস্মিত স্বরে বলল, এই হৈমি, আমি ওদের ছুতে পাচ্ছি। ওরা আমাকে ছুতে সাহায্য করছে। ওয়েট, তোমাকে ছবি তুলে দেখাচ্ছি। রুদ্র ছটপট কয়েকটা ছবি উঠিয়ে ফোনটা হৈমিকে দিল। হৈমি যা দেখলো তাতে ওর শরীর শিউরে উঠল। নাভির কিঞ্চিত নিচে পেটের দুপাশে উঁচু হয়ে আছে। বাবু কি হাত বা পা দিয়ে ধাক্কাধাক্কি করছে? প্রশ্নটা মাথায় আসতেই মুখে বলে ফেলল। রুদ্র উম্মাদের মতো মাথা নাড়ল, বাচ্চাদের মতো বলল, ওরা এখানে আর থাকতে চাইছে না, আমার কাছে আসতে যাচ্ছে, আমার বুকে ঘুমাতে যাচ্ছে। মিটিমিটি হাসলো হৈমি। আরাম করে শুয়ে বলল, হ্যাঁ, আপনার বুকেই তো ঘুমাতে হবে। ওরা এলেই তো আমার ছুটি। সহসা চমকে উঠল রুদ্র। বলল, ছুটি মানে? খিলখিল করে হাসলো হৈমি। বলল, বারে, নিজের কথা নিজেই ভুলে গেছেন। মুহূর্তেই শক্ত হয়ে গেল রুদ্র। ধীরে ধীরে পাশে শুয়ে পড়ল। শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। এক মুহূর্তে কি যেন ভাবল। এরপর হৈমিকে টেনে নিজের মুখোমুখি করল। বলল, তুমি ছাড়া ওদের ভাবতে পারি না আমি। ভেংচি কাটলো হৈমি। বলল, সব জানা আছে আমার। সময় বুঝে গিরগিটি হওয়ার ওস্তাদ আপনি। আচমকা হৈমিকে জড়িয়ে ধরল রুদ্র। পুরুষরা তো হাউমাউ করে কাঁদে না, পুরুষ কাঁদে নিঃশব্দে। রুদ্র কি কাঁদল? আলকুচে রুদ্রর মাথা নিজের বুকের সঙ্গে চেপে ধরল হৈমি। ফিসফিস করে বলল, যারা নিজের ভুল বুঝে মাথা নত করে, ভুল স্বীকার করে, তাদের ক্ষমা করা মহৎ গুণ। কিন্তু যারা ভুল বুঝে ইগো দেখিয়ে গুমড়ে মরে, ওদের কি করা উচিত জানেন? রুদ্র মাথা নাড়ল, অর্থাৎ সে জানে না। হৈমি চোখ কটমুটিয়ে বলল, আচ্ছা, জানাচ্ছি। বলেই রুদ্রর ঝুঁটিতে শক্ত করে চেপে ধরল। আহ, কি হচ্ছে এটা কি? কিছু হয়নি, এবার হবে। মাথাটা বুকের উপর থেকে সরালো ওভাবেই। কিঞ্চিত ব্যথায় রুদ্র বলল, কথা বলেই সঙ্গে সঙ্গে রুদ্রের বুকে বা পাশে শক্ত করে এক কামড় বসালো। দাঁত দাবিয়ে ব্যথায় উহ আহ করলো রুদ্র। ইচ্ছে করলেই পারত এক ছটকায় সরিয়ে দিতে, কিন্তু সারালো না। হৈমি নিজের মতো ওকে শাস্তি দিল।
রক্ত বেরোতেই আচমকা সরে গেল সে। রুদ্রর চোখের কার্নিশে এক ফোঁটা অশ্রু। হৈমি নিঃশব্দে সরে গেল। পাশ ফিরে ভারী নিঃশ্বাস ফেলল চোখ বন্ধ করে। রুদ্র রক্তের লাল বুকের বাপাসটায় তাকিয়ে এক হাত চেপে ধরল। নিঃশব্দে হৈমির গা ঘেঁষে চিবুক ছোঁয়ার কাঁধে বলল, খাচ্ছ কেন? আমি তো বকিনি, কামড়েছে, বেশ করেছে, ইটস গুড। হৈমির কথা বলল না। বুক ভার হয়ে উঠেছে তার। কষ্ট হচ্ছে ভীষণ। সে তো সত্যিই ছাড়তে পারবে না এই মানুষটাকে। এই মানুষটা কি পারবে? সেই প্রমাণ তো এখনো পায়নি, তবে পাবে নিশ্চিত। ভর দুপুরে দাদিন খবর পেল তার বড় ছেলে 2 বছর আগে 3য় বিয়ে করেছে। খবরটি টেলিফোনে ফোন করে দিল তার বড় বোন। বড় বোনের ছেলের বউ যে হাসপাতালে নার্স হিসেবে যুক্ত, সেই হাসপাতালে দিলওয়ারের 3য় বউ কন্যা সন্তানের জন্ম দিয়েছে। তরতাজা এ খবরটি পেয়ে দাদিন আঁচ করল। এতদিন দিলওয়ার তাকে মিথ্যা কথা বলে টাকা নিয়েছে। সে আসলে সুরভি ছেলে রিমনের জন্য নয়, 3য় বউ 3য় সংসার খরচের টাকা নিয়েছে মায়ের থেকে। তাহলে সুরভি রিমন ওরা কোথায়? ওদের পথে বসিয়ে দিলওয়ার নতুন সংসার পেতেছে। আর কত অমানুষী রূপ দেখাতে ছেলেটা। রক্তের চাপ পড়ল দাদিনের। প্রেশার বেড়ে জ্ঞান হারালো আচমকা। হৈমি খাচ্ছিল, জেরিন বাসনপত্র ধুতে ব্যস্ত। এমন সময় দাদিন জ্ঞান হারানোর সবাই প্রথম নজরে পড়ল হৈমিরই। সে ছুটে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। চিৎকার করে কেবল উচ্চারণ করল, ভবিতব্য বদলে যেতে সময় লাগলো 1 মুহূর্ত মাত্র। বদলে গেল নাকি এটাই লেখা ছিল রুদ্র হৈমির কপালে। দাদিনের জ্ঞান ফিরতে খুব বেশি সময় নেয়নি। বাড়ির বড় বউ জেরিন তার দেখভাল করছে, কিন্তু ওদিকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে হৈমি। 7 মাসের পেট নিয়ে হোঁচট খাওয়া, পুরো পেটে মেঝের সঙ্গে ঘর্ষণ, ফলশ্রুতিতে প্রচুর রক্তপাত শুরু। এরপর জ্ঞান হারানো। শহরের সবচেয়ে উন্নত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হৈমিকে। ইমিডিয়েটলি সিজার করতে হবে। হৈমি বেঁচে আছে, কিন্তু বাচ্চা বেঁচে আছে কিনা নিশ্চয়তা দিতে পারছে না ডক্টররা। রুদ্রর দেখার সেই ভয়ানক স্বপ্নটা যেন আচমকা সত্যি হয়ে গেল। স্বপ্ন দেখা সেই পরিস্থিতিতে সম্মুখীন এখন সে। সামনের মেঝেতে বসে আছে শাশুড়ি, অসহায় চোখে তাকিয়ে আছে রুদ্রের মুখপানে। করুণ চোখ দুটো যেন বলছে, আমার মেয়েটাকে বাঁচাও। ভিক্ষে চাইছে সে তার সন্তানকে, অথচ রুদ্রর সন্তানের কথা এখন সে ভাবছে না। পৃথিবীর সব মায়েরা বোধহয় এই ক্ষেত্রে ভীষণ রকম স্বার্থপরের মতোই হামিদায় আকুতি জানাচ্ছে রুদ্র যেন নিজের সন্তানের আশা ছেড়ে দিয়ে তার সন্তানকে ফিরিয়ে দেয়। পাশেই অস্থির হয়ে দাঁড়িয়ে মাহের সূচনা। তারা কেবল অপেক্ষায় আছে রুদ্রর একটা সাইনের। সূচনা দৃঢ় বিশ্বাস তার ভাই হৈমি ছাড়া এই মুহূর্তে কিচ্ছু চাইবে না, কিন্তু সেই দৃঢ় বিশ্বাসটুকু স্পর্শ করতে পারেনি মাহের হামিদাকে। স্পর্শ করার কথাও নয়। ধরে রাখা কাগজগুলোতে সাইন করার সময় এক মুহূর্তে চোখ বুঝল রুদ্র। মস্তিষ্কে চাপ সৃষ্টি করলো সেই মুহূর্তগুলো, যারা গত 3 মাস তার পিতৃ সন্তান সময়ের অসময়ে জাগিয়ে তুলেছে। মনে পড়ল সেই মুহূর্তকে, যে মুহূর্তে সে হৈমির গায়ে আঘাত করেছিল, বলেছিল তার সন্তান পৃথিবীতে আসা মাত্রই ডিভোর্স দেবে হৈমিকে। সেই মুহূর্তই মনে পড়ল, 2 চোখ বেয়ে অশ্রু পড়ালো। এই প্রথম সবাই দেখল বদরাগী কঠোর প্রকৃতির রুদ্রও খাচ্ছে একই বোধহয় শাস্তি বলে, যা সে করতে পারবে না। পরিস্থিতির চাপে ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পেরে তেজ দেখিয়ে সে কথা বলার শাস্তি এমন নির্মমভাবে হবে ঘুণাক্ষরেও টের পায়নি। সময় মানুষকে কোন দিকে নিয়ে যায় তা সে নিজেও জানে না। আজকে রুদ্র কি সেই দিন জানতো আজ তার এমন একটা দিন আসবে? গর্ভপাতের সিদ্ধান্ত নেওয়া যে হৈমিকে সে ডিভোর্স দিতে চেয়েছিল, আজ সে
হৈমিকে বাঁচাতে সন্তানকে আল্লাহর নামে ছেড়ে দেবে। চোয়ালদয় কঠিন করে ভেজা চোখ দুটো খুলল রুদ্র। কাপা হাতে তড়িৎ সাইনও করে দিল। সঙ্গে সঙ্গে নার্স ছুটে এসে কাগজগুলো নিয়ে গেল। তার পেছন পেছন গেল সূচনা। হৈমিকে ওটিতে নেওয়া হয়েছে। রুদ্র ওটির সামনে গিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়ালো। তার পাশে গিয়ে দাঁড়ালো মাহির। কাঁধ স্পর্শ করলো ভরসার সঙ্গে। বলল,